যখন কারো কোনো অপারেশন হয় অর্থাৎ কেউ যখন কোনো সার্জিক্যাল প্রসিডিউরের মধ্যে দিয়ে যায়, আমরা দেখেছি তাকে আগে জেনারেল অ্যানাস্থেশিয়া দেওয়ার প্রয়োজন হয়, অর্থাৎ তাকে আগে অজ্ঞান করার প্রয়োজন হয়। ছোট বড় বিভিন্ন অপারেশনে অজ্ঞান করার প্রয়োজন হয়। কেন প্রয়োজন হয়? যেহেতু সে কোনো একটা প্রসিডিউরের মধ্যে দিয়ে যাবে, অর্থাৎ ধরা যাক তার শরীরে কোনো একটা অংশ কাটা হবে, সেখানে হয়তো কিছু রিপেয়ার করা হবে, অর্থাৎ কিছু ছুরি কাচি চালানো হবে ইত্যাদি কিছু করা হবে। সুতরাং সেখানে একটা ব্যথার প্রশ্ন আছে। এখন পেশেন্ট যাতে এই ব্যথা অনুভব করতে না পারে, আমরা যাতে তার এই কষ্টটা কিছুটা লাঘব করতে পারি, মুখ্যত সেই কারণেই কিন্তু এই জেনারেল অ্যানাস্থেশিয়ার ভূমিকা। আমরা যাতে তার ব্যথাটা কিছুটা কম করতে পারি, সে যাতে গোটা প্রসিজিওর সম্পর্কে অনবগত থাকে, অর্থাৎ সে যাতে এই সময় খানিকটা অসচেতন থাকে, অবচেতন থাকে, তার কনসাসনেস এই সময় যাতে কম থাকে, আমরা এই জন্য কিন্তু অ্যানাস্থেশিয়া দিয়ে থাকি। এখন এই অ্যানাস্থেশিয়া দেওয়ার আগে আমরা শুনে থাকি ডাক্তারবাবু বলে আপনি 2 ঘন্টা, আপনি 4 ঘন্টা কিছু খাবেন না, জল খাবেন না, বা বিস্কুট জাতীয় কিছু খাবেন না, শক্ত কিছু খাবেন না, সেমি সলিড বা সেমি লিকুইড কিছু খাবেন না, ইত্যাদি এরকম ব্যাপার। তো আজকে আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলবো যে এই প্রি অ্যানাস্থেটিক প্রসিজিওর হিসেবে আমরা কতক্ষণ, বা প্রি অ্যানাস্থেটিক ডিরেকশান হিসেবে আমরা কতক্ষণ কিছু না খেয়ে থাকবো। এর চেয়ে বেশি যদি কেউ অনেকক্ষণ ধরে কিছু না খেয়ে থাকে, সেখানে তার কী কী ধরনের প্রবলেম অ্যালাইজ করতে পারে, বা কেন আমরা এই গাইডলাইনটা তৈরি করেছি। সুতরাং এনপিও গাইডলাইন, অর্থাৎ নাথিং পার ওরাল, এই যে এনপিও গাইডলাইন, এই এনপিও গাইডলাইনটা অ্যাকচুয়ালি কী, আমরা কতক্ষণ ধরে পেশেন্টকে কিছু না খেয়ে থাকতে বলবো, সঠিক মাত্রাটা কী, অর্থাৎ 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 10 ঘন্টা, কতক্ষণ আমরা পেশেন্টকে কিছু না খেয়ে থাকতে পারবো, এবং এর চেয়ে বেশি যদি পেশেন্ট কিছু না খেয়ে থাকে, সেক্ষেত্রে কী কী প্রবলেম হতে পারে। প্রত্যহ দিনের অভিজ্ঞতা থেকে আমরা দেখতে পাই খাদ্য গ্রহণের সময় কোনো খাবার যদি খাদ্য নালীর পথে, অর্থাৎ স্টমাকের দিকে না গিয়ে যদি লাংসের দিকে, অর্থাৎ শ্বাসনালীর পথে চলে যায়, তখন কিন্তু আমাদের হাঁচি কাশির মতো প্রবলেম হয়। আমরা যেটাকে সাধারণভাবে বলি বিষম খাওয়া, এইরকম প্রবলেম হয়, অর্থাৎ শরীর সেটাকে বাইরে বের করে দিতে চায়, অর্থাৎ শ্বাসপথের বাইরে বের করে দিতে চায়, যাতে এয়ার এন্ট্রিটা বজায় থাকে, অর্থাৎ ফুসফুসের মধ্যে যাতে হাওয়া ঢুকতে পারে। এখন এটাই যদি কোনো বড় ফুটবলাস আটকে যায়, অর্থাৎ দেখা গেল এরকম কোনো বড় ফুটবলার এখানে গিয়ে আটকে গেছে বা এইখানে গিয়ে আটকে গেছে, অর্থাৎ সম্পূর্ণ এয়ার এন্ট্রি যদি সাডেন স্টাক করে দেয়, সাডেনলি বন্ধ করে দেয়, তখন কি হবে, তখন কিন্তু সাডেনলি পুরো এয়ার এন্ট্রি ফুসফুসে বন্ধ হয়ে যাবে। পেশেন্ট কিন্তু চোকড হয়ে, অর্থাৎ অ্যাসপিরেট করে কিন্তু পেশেন্ট মারা অবধি যেতে পারে। এই ব্যাপারটার জন্যই আমরা দেখে থাকি অনেক সময় বলা হয় যে খাওয়ার পর খানিকক্ষণ বসে থাকতে, যাতে খাবার নিচের দিকে নেমে আসতে পারে, খাবার যাতে ওপরের দিকে উঠে না যায়। অর্থাৎ শুয়ে পড়লে কি হতে পারে, শুয়ে পড়লে আমাদের এই খাবার খাদ্যনালীর দিক থেকে, অর্থাৎ স্টমাকের দিক থেকে ঘুরে উঠে আবার শ্বাসনালীর দিকে চলে যেতে পারে। এই ব্যাপারটা যাতে না হয়, এই জন্য আমরা কিন্তু খাবারের পর সাধারণভাবে সবাইকে বলে দেয় কিছুক্ষণ বসতে বা কিছুক্ষণ চলাফেরা করতে, যাতে খাবারটা নিচের দিকে স্বাভাবিকভাবে নেমে আসতে পারে, অভিকর্ষের দিকে কাজ করতে পারে। এখন আমরা জানি যখন কাউকে অপারেশন করা হয় তখন তাকে শুইয়ে দেওয়া হয়, অর্থাৎ তার এই যে অভিকর্ষের ব্যাপারটা এটা কিন্তু এক্ষেত্রে আর থাকছে না। এছাড়া কি হচ্ছে, এছাড়া যখন অ্যানাস্থেশিয়া দেওয়া হচ্ছে, যখন অজ্ঞান করা হচ্ছে, তখন শরীরে যেমন হাত পা ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ যেমন অবশ হচ্ছে, একই সাথে কিন্তু অবশ হচ্ছে তার পৌষ্টিকতন্ত্র এবং তার শ্বাসতন্ত্র, অর্থাৎ তার স্টমাক, তার পাকস্থলী, তার খাদ্যনালী, এগুলো যেমন প্যারালাইজড হচ্ছে, আবার তার শ্বাসযন্ত্র, তার শ্বাসপথ, এগুলোও কিন্তু প্যারালাইজড হয়ে যাচ্ছে। তাহলে এই সময় কি হতে পারে, এই সময় সে যদি আগের থেকে অনেক খাবার খেয়ে থাকে, অর্থাৎ তার স্টমাক যদি এই সময় ফুল থাকে, তাহলে সেই খাবারগুলো কিন্তু উঠে আসতে পারে, সেই খাবারগুলো উঠে এসে কিন্তু এই শ্বাসনালীর পথে চলে এসে সেই অ্যাসপিরেশনের মতো ঘটনাই ঘটাতে পারে। এই ব্যাপারটা যাতে না হয়, সেই জন্য আমরা পেশেন্টকে কি বলে থাকি, যাতে জাস্ট অপারেশনে তোলার আগে কিছুক্ষণ আগে অবধি কিছু না খেয়ে থাকতে। অনেকক্ষণ আগে অবধি কিছু যদি পেশেন্ট কিছু খেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, কারণ সেটা স্টমাকের মধ্যে গিয়ে সেটা ডাইজেস্ট হয়ে যাবে, ডাইজেস্ট হয়ে সেটা অ্যাবজর্পশন হয়ে যাবে, সেটা স্টমাকের মধ্যে থাকবে না। সে যদি জল খায়, সে যদি ওআরএস খায়, সে যদি হালকা কোনো ফলের রস, দুধ এরকম কিছু খেয়ে থাকে, দেখা গেল 4-5 ঘন্টা আগে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, কারণ সেগুলো অলরেডি অ্যাবজর্ব হয়ে যাবে। কিন্তু দেখা গেল সে যদি কোনো বিস্কুট, মুড়ি ইত্যাদি শক্ত কোনো জিনিস খায়, দেখা গেল জাস্ট ওটি টেবিলে তোলার আগেই খেয়েছে, তাহলে তো সেটা স্টমাকেই থাকবে, সেটা হজম হবে না। তাহলে পরে যখন অ্যানাস্থেশিয়া দেওয়া হবে, যখন তার এই খাদ্যপথকে যখন প্যারালাইজড করা হবে, তখন কি হবে, তখন সেই খাবারটা উপরের দিকে উঠে আসবে, উপরের দিকে উঠে এসে সেটাই শ্বাসের দিকে চলে যেতে পারে এবং পেশেন্ট অ্যাসপিরেট করতে পারে।
এই ব্যাপারটা, তাহলে এই যে অ্যাসপিরেশনটাকে প্রিভেন্ট করার জন্য আমরা পেশেন্টকে বলি যে জাস্ট অপারেশনের আগে বা অ্যানাস্থেশিয়া দেওয়ার আগে, যখন অ্যানাস্থেশিয়া দেওয়ার মতো কোনো প্রয়োজন থাকতে পারে তার আগে পেশেন্টকে এনপিও থাকতে, অর্থাৎ নাথিং পার ওরাল, অর্থাৎ মুখে কিছু খাবে না। তার স্যালাইনের মাধ্যমে তার হয়তো কিছু যাবে, এনএসিএল ইত্যাদি যাবে। এখন ব্যাপার হলো কিন্তু পেশেন্ট যদি অনেকক্ষণ কিছু না খেয়ে থাকে, দেখা গেল আমি পেশেন্টকে বলেছি 2 ঘন্টা কিছু না খেয়ে থাকতে, বা 4 ঘন্টা না খেয়ে থাকতে, 6 ঘন্টা না খেয়ে থাকতে, পেশেন্ট দেখা গেলো 24 ঘন্টায় কিছু না খেয়ে আছে, তখন কিন্তু তার শরীরে জল কমে যাবে, অর্থাৎ পেশেন্ট কিন্তু ডিহাইড্রেশনের মতো সমস্যায় ভুগতে পারে। তার সাথে যদি পেশেন্টের স্যালাইন চলে তাহলে এই প্রবলেমটা হওয়ার সম্ভাবনা কম, কিন্তু যদি স্যালাইন না চলে তখন কিন্তু এটা হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। তার সাথে হাইপোগ্লাইসেমিয়া, অর্থাৎ গ্লুকোজ কমে যেতে পারে, ডিজ ইলেকট্রোলাইটেমিয়া, অর্থাৎ সোডিয়াম পটাশিয়াম এগুলো কমে যেতে পারে। কারণ দেখা গেল আগে থেকেই সোডিয়াম পটাশিয়াম কম আছে, অর্থাৎ হাইপোগ্লাইসেমিয়া আছে, হাইপো ন্যাট্রেমিয়া আছে, এরকম সমস্যা আছে, এবং তার উপর সে দেখা গেল 24 ঘন্টা কিছু খেয়ে নেই। অর্থাৎ আমি পেশেন্টকে বলেছিলাম আপনি 4 ঘন্টা 6 ঘন্টা কিছু খেয়ে থাকবেন না, পেশেন্ট 24 ঘন্টা কিছু নেই, তখন দেখা যাবে তার এই সোডিয়াম হয়তো অনেক অনেক কমে গেছে, তখন কিন্তু সেই অপারেশনটা করাই যাবে না। এরকমও বিভিন্ন প্রবলেম অ্যারাইজ করতে পারে। তো এই জন্য আমরা কিন্তু পেশেন্টকে একটা নির্দিষ্ট টাইম কিছু না খেয়ে থাকতে পারি, যেটাকেই না খেয়ে থাকতে বলি, যেটাকে আমরা এনপিও, অর্থাৎ এই যে নাথিং পার ওরাল গাইডলাইন বলা হয়, যে পেশেন্ট কতক্ষণ অবধি কিছু না খেয়ে থাকবে। ঠিক আছে, অর্থাৎ তার এই অ্যাসপিরেশনটাকে প্রিভেন্ট করার জন্য পেশেন্ট যদি জাস্ট ওটি টেবিলে তোলার আগেই কিছু খেয়ে নেয় তাহলে তার এই অ্যাসপিরেশনটা হতে পারে, সেটা যাতে না হয় সেই জন্য অ্যাসপিরেশনটাকে প্রিভেন্ট করার জন্য আমরা ওটিতে তোলার জাস্ট আগে কিছু খেতে বারণ করি, এবং অনেকক্ষণও কিছু না খেয়ে থাকতে বারণ করি। কারণ অনেকক্ষণ যদি পেশেন্ট কিছু না খেয়ে থাকে সেক্ষেত্রে এই ডিহাইড্রেশনের মতো সমস্যা, হাইপোগ্লাইসেমিয়ার মতো সমস্যা, ডিজ ইলেকট্রোলাইটেমিয়া অর্থাৎ সোডিয়াম পটাশিয়াম কমে যাওয়া বা গন্ডগোল হওয়ার মতো সমস্যা কিন্তু হতে পারে। এই সংক্রান্ত আমাদের আমেরিকান সোসাইটি অফ অ্যানাস্থেসিওলজিস্টদের একটা গাইডলাইন আছে, এনপিও গাইডলাইন, যেটা ইনজেস্টেড ফুড অর্থাৎ কী খাবার খাচ্ছি এবং মিনিমাম ফাস্টিং টাইম অর্থাৎ আমরা কতক্ষণ কিছু না খেয়ে থাকবো সেই সম্পর্কে আমাদের একটা সঠিক তথ্য নির্দেশ করে। এবার আমরা সেইটা দেখব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার ফ্লুইড, 2 ঘন্টার আগে অবধি খাওয়া যাবে, 2 ঘন্টার আগে অবধি, এগুলো সব ঘন্টাতে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 2 ঘন্টার আগে অবধি খাওয়া যাবে, 2 ঘন্টার পরে কিন্তু কিছুই খাওয়া যাবে না, অর্থাৎ জাস্ট ওটি টেবিলে তোলার আগে কিন্তু কিছুই খাওয়া যাবে না। 2 ঘন্টার আগে অবধি ক্লিয়ার ফ্লুইড খাওয়া যাবে। ক্লিয়ার ফ্লুইড বলতে আমরা কি বুঝবো? ক্লিয়ার ফ্লুইড বলতে কিন্তু ওই ডাল বা চালের গুঁড়ো ফোটানো ইত্যাদি নয়। ক্লিয়ার ফ্লুইড বলতে সত্যিই ক্লিয়ার ফ্লুইড, অর্থাৎ যার এই পাশ থেকে ওই পাশে আলো চলে যাবে, এইরকম ফ্লুইড, যেমন প্লেন সিম্পল জল খাওয়া যাবে, সাদা পরিষ্কার পিওর যেটা খাবার জল, পানীয় জল, সেই জল খাওয়া যাবে, ওআরএস খাওয়া যাবে ইত্যাদি জিনিস কিন্তু 2 ঘন্টার আগে অবধি খাওয়া যাবে। ঠিক আছে, তারপর কি, তারপর যদি বাচ্চা হলে 4 ঘন্টা অবধি কিন্তু ব্রেস্ট মিল্ক খাওয়ানো যাবে, 4 ঘন্টার আগে অবধি, 4 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে সে তাহলে শুধু ওই জল বা ওআরএস ইত্যাদি খাওয়াতে পারবে, এর বেশি কিছু খাওয়াতে পারবে না, এবং 4 ঘন্টার আগে অবধি সে ব্রেস্ট মিল্ক খাওয়াতে পারবে। তারপর হলো 6 ঘন্টা, তাহলে 6 ঘন্টার আগে অবধি কী খাওয়াতে পারবে? ইনফ্যান্ট ফর্মুলা, অর্থাৎ যে সেরেল্যাক বা বিভিন্ন কোম্পানির আমাদের যে ইনফ্যান্ট ফর্মুলাগুলো আছে সেগুলো কিন্তু 6 ঘন্টার আগে অবধি খাওয়াতে পারবে। তাহলে 6 ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যে বা 6 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে সে কী কী খাওয়াতে পারবে? সে সিম্পল ব্রেস্ট মিল্ক খাওয়াতে পারে, যদি সেই বাচ্চা ব্রেস্ট মিল্ক খায় তাহলে ব্রেস্ট মিল্ক খাওয়াতে পারে, তা না হলে সিম্পল ওআরএস, এর বেশি কিন্তু সে কিছু খাওয়াতে পারবে না। আর অ্যাডাল্টদের জন্য নন হিউম্যান মিল্ক, অর্থাৎ সাধারণভাবে আমরা যে গরুর দুধ খাই বা অন্য কোনো প্রাণীর দুধ যদি হালকা পাতলা করে কেউ খায় তাহলে সেটা কিন্তু আপ টু 6 ঘন্টা, 6 ঘন্টা অবধি খাওয়া যাবে, 6 ঘন্টার পরে কিন্তু আর খাওয়া যাবে না। এবং লাইট মিল বলতে হয়তো মুড়ি গুঁড়ো করে বা বিস্কুট জলে গুলিয়ে এইরকম হালকা খাবার কিন্তু খাওয়া যেতে পারে, সেটাও হলো ওই আপ টু 6 ঘন্টা, 6 ঘন্টার পর কিন্তু এই ধরনের কিছু খাবারও আর খাওয়া যাবে না। ঠিক আছে, এগুলো হলো ফাস্টিং টাইম, অর্থাৎ এর পর কিন্তু এগুলো আর খাওয়া যাবে না, এর আগে অবধি অর্থাৎ 6 ঘন্টার আগে অবধি খাওয়া যেতে পারে, তার আগেরটা 4 ঘন্টার আগে অবধি খাওয়া যেতে পারে, তার আগেরটা 2 ঘন্টার আগে অবধি খাওয়া যেতে পারে, অর্থাৎ 2 ঘন্টার পর আর খাওয়া যাবে না, বা 4 ঘন্টার পর ব্রেস্ট মিল্কও আর খাওয়া যাবে না। ঠিক আছে, 6 ঘন্টার পর এই খাবারগুলো আর খাওয়া যাবে না, তারা ফাস্টিংয়ে চলে যাবে। এবং লাস্ট অপশানটা আমরা যদি দেখি 8 ঘন্টা, 8 ঘন্টার পর কিন্তু আর কোনো ফ্রাইড বা ফ্যাটি বা মিট অর্থাৎ মাছ মাংস জাতীয় কিছু, ভাজা কিছু এবং অতিরিক্ত ফ্যাটযুক্ত কিছু কিন্তু খাওয়া যাবে না। তাহলে 8 ঘন্টার আগে সে শেষবারের মতো, মানে অপারেশনে তোলার আগে শেষবারের মতো অল্প কিছু হালকা মাছ খেতে পারে, অবশ্যই সেটা 8 ঘন্টার আগে। এটা হলো প্রপার আমাদের যে গাইডলাইন আছে
সেইটা ফলো করলে এইটা হলো সেরকম ব্যাপার। এবং আমরা স্বাভাবিক সাধারণ ধারণা থেকে বুঝতে পারি যে 8 ঘন্টার আগেও যে সে অনেক প্রচুর মাছ মাংস ইত্যাদি খাবে তা নয়। সে হালকা যে ধরনের খাবার, খুব কম তেল মশলাযুক্ত খাবার, হালকা এবং একদমই রিচ খাবার নয় সেই ধরনের খাবার এর আগেও খাবে। তাহলে আজকে আমরা যে ব্যাপারটা দেখলাম যে অপারেশন তো করার আগে, অ্যানাস্থেশিয়া দেওয়ার আগে সে কিছু প্রেফারেবলি কিছু খাবে না, তবে অনেকক্ষণ কিছু খাবে না এরকম ব্যাপার নয়। 8 ঘন্টার আগে অবধি সে হালকা খাবার খাবে, 6 ঘন্টার আগে অবধি সে দুধ খেতে পারে। অ্যাডাল্ট হলে সে দুধ খেতে পারে, এবং সে যদি বাচ্চা হয় 4 ঘন্টার আগে অবধি সে ব্রেস্ট মিল্ক খেতে পারে, এবং 2 ঘন্টার আগে অবধি সে ক্লিয়ার ফ্লুইড যেমন জল, ওআরএস ইত্যাদি খেতে পারে। এটা যদি, এই খাবারটা যদি সে না মেনটেন করে তাহলে কিন্তু তার ডিহাইড্রেশনের মতো বিভিন্ন সমস্যা, হাইপোগ্লাইসেমিয়া, হাইপোন্যাট্রেমিয়ার মতো বিভিন্ন সমস্যা এইসব হতে পারে। আবার সে যদি জাস্ট ওটি টেবিলে তোলার আগে কিছু খায় সেক্ষেত্রে কিন্তু অ্যাসপিরেশনের মতো সমস্যা হতে পারে। আজ আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম। ধন্যবাদ।